শুরু হতে যাচ্ছে। শাহিন ভাই, রতন ভাই এবং রবিউল ভাই তাদেরকে আমাদের ঘোষণা মঞ্চে নির্দিষ্ট আসনে অবস্থান করার জন্য বিনীত আহ্বান করছি। সুধী মণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে আমাদের আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্ট। সুধী মণ্ডলী, আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হাসান মোহাম্মদ নাসের ঠিকাদার, পুলিশ সুপার, ঢাকা। প্রীতি ফুটবল টুর্নামেন্ট 2024 আলহাজ মোহাম্মদ রজব আলী মাস্টার, সাবেক অধ্যক্ষ কোরিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে বিশেষ বক্তব্য রাখবেন এবং নাম বলবেন সবাই, নাম পরিচয়। নামটা বলতে হবে, নাম এবং গ্রামটা বলবা। কথা জোরে জোরে একটু জোরে। ফলাই গেলবো নাঙ্গল লাগি এবড়া সিরিয়াল খারিলি না আমার বয়স ওর হার্টের প্রবলেম ছিল, সে জানে না। যদি বুকে ব্যথা বোধ করেন, বেশি নিঃশ্বাসের প্রবলেম হয়, দাঁড়ায় যাবেন, রেস্ট করবেন, আমাদেরকে জানাবেন, ঠিক আছে? তো আমরা সুন্দর একটা খেলা উপভোগ করি। রেফারি কিন্তু চূড়ান্ত সর্বময়, রেফারি যে গোল হয়ে যায় যদি হয়েছে না তো কিন্তু আর কিছু করেন না, ঠিক আছে? নামটা বলে না জোরে। নাম কই যারদার নাম বলবে সুধী মণ্ডলী, উভয় দলের খেলোয়াড়দের পরিচয় পর্ব কর্মর্দন রবিন শুরু হয়ে গেল। আজকের খেলা পরিচালনা করছেন পারভেজ কবির রবিন মহোদয়। এই শুরু হয়ে গেল। উপস্থিত আছেন
পত্রখেলার সম্মানিত সভাপতি মহোদয়, এলাকার আমার অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ান সহ আমার সমবয়সী এবং আমার জুনিয়র হবেন আপনারা অনেকেই আছেন এখানে, সবাইকে শুভ দুপুর, আসসালামু আলাইকুম। আমার কয়েকটা কথা বলার জন্য এখানে আসা। আমি খুব সংক্ষিপ্ত আকারে বলবো, আপনারা সবাই ব্যস্ত মানুষ আমি জানি, সহজেই বলে ফেলি। এটা হলো, একটা হলো মাদক আর একটা হলো কিশোর গ্যাং। আমাদের এখানে যারা আমাদের মুরব্বিয়ান আছেন, আপনার সন্তান কার সাথে চলে, কোথায় যায়, আপনার সন্তান কয়টার সময় ঘুমায়, কখন ঘুম থেকে উঠে, আপনার সন্তান কি ধরনের কাপড় চোপড় পরে এবং তার মাথার চুল কেমন, এটা কি আপনারা দেখেন? একটু বলেন তো। আমার মনে হয় দেখেন না। এটা যদি দেখেন তাহলে যারা আজকে এই কিশোর গ্যাং মাদকের সাথে সম্পৃক্ত তারা তো কারো না কারো সন্তান। আপনি যদি না পারেন, আপনার যদি মনে করেন যে না আমি আমার সন্তানকেই ভয় পাই, তাহলে এলাকার মুরব্বী শ্রেণীর লোক আছে তাদেরকে বলেন, তা না হলে পুলিশকে জানান। আমি ছোট্ট একটা ঘটনার মাধ্যমেই শেষ করে দিব। একটা ছেলে, নাম না বলি, ওর বাবা হলো আমাদের সরকারি কলেজের প্রফেসর ছিলেন। তার ছেলে মাদকে একদম মানে তার সারা শরীর মাদক আর কি, এরকম হাত পা কাটা, ইয়াবা থেকে শুরু করে ফেন্সিল যা আছে সব। সে মাদকের টাকা পায় না বলে তার মা কষ্ট করে তার সংসার চালায়। বাবা মারা গেছেন, পেনশনের যা টাকা পান সেটা দিয়ে সংসার চালায়। মাদকের টাকা পায় না বলে রাতের বেলায় তার ছোট বোন এবং তার মাকে ঘরের ভিতরে রেখে বাইরের তালা দিয়ে আগুন লাগাই দিছে। এই ঘটনা শিবপুর কলেজ গেটের ঘটনা, বুঝতে পারছেন? এখন এখানে একটা রিমেডি আছে, এটা হলো তার মা মারা গেছে, বাবা মারা গেছে, হয়তো অত খেয়াল রাখতে পারেনি মায়ের পক্ষে মহিলা মানুষ, হ্যাঁ, বোরকা টোরকা পরে ঘুরে সবসময়। কিন্তু আপনি জীবিত থাকাকালীন সময় আপনার সন্তান যদি মাদকে আসক্ত হয়, মানুষকে জিনে ধরে না? মাদক কিন্তু একটা জিন। আপনি আপনার সন্তানকে এমনই দেখবেন কিন্তু সে আপনার কথা শুনবে না, আপনাকে চিনবে না। বিশ্বাস করেন। আমরা কি কোনো কিছু করতেছি আমাদের সমাজের জন্য? আসলে যে অন্যায় করে আর যে অন্যায়কে প্রশ্রয় দেয় অথবা যে অন্যায় দেখে প্রতিবাদও করে না বা ঘৃণাও করে না, সে নিজে অন্যায়কারী। আমরা কি, আপনি কি বেঁচে যাবেন, আমরা কি বেঁচে যাব মনে হয়? কখনোই না। আমি এখন ইয়াং আছি, শরীরে একটু শক্তি আছে, কদিন পর থাকবে না। আপনি আপনার সন্তানকে সন্ত্রাসী বানাচ্ছেন, আপনার সন্তানকে মাদক সেই বানাচ্ছেন, আর আপনি খুব মানে সহি সালামতে শান্তিতে জীবনযাপন করবেন, এই চিন্তাটা যদি করেন, এটা তো বর্তমানে চোখের সামনে দেখতেছেন, এটা সম্ভব না। আর আপনার শরীরে যখন শক্তি সামর্থ্য কিছুই থাকবে না, যখন কিশোর গ্যাং 10টা থেকে 20টা হবে, 20টা থেকে 50টা হবে, 100 হবে, 200 হবে, কি হবে? কোপায় মেরে ফেলতেছে সরাসরি। এটা কি সম্ভব? এটা আপনি পারবেন? এই সমাজ ছিল আমাদের শিবপুরে। আমরা যখন ছোট ছিলাম কখনোই মাদক দেখি নাই। এই অবস্থা ছিল, কেউ কাউরে মানে না। বুকে হাত দিয়ে বলেন তো, একটা ছেলে উগ্র কাজ করতেছে, আজেবাজে কথাবার্তা বলে যেতেছে, আমাদের সমাজে কি এমন একজন লোক আছেন মুরব্বী ছেড়ে যায়, তারা একটা শাসন করতে পারবেন? সাহস আছে কারো? বলেন তো, আছে কারো সাহস? নাই। খালি খালি আমরা এই বেশভূষা ধরে লাভ কি ভাই? এখন সমাজে আমার অনেক মানুষ আছে, অনেক ভোট আছে, আমারও একটু দরকার আছে লোকজনের। তাই বলে আমি সমাজকে একটা মাদক সন্ত্রাসের সমাজে পরিণত করে দিব ভাই? বলেন। আমরা যে বাইরে কাজ করি, আমরা যে পুলিশ, আমরা যে বাইরে কাজ করি সারাদিন, এরকম আমি আরেকটা এলাকার জন্য কাজ করি, কিন্তু আমি আমার নিজের এলাকার জন্য কাজ করতে পারি না, কারণ এখানে আমার কখনো পোস্টিং হবে না। আমরা
কোথায় যাচ্ছি, আজকে থেকে 10 বছর পরে ঠিক আপনার অবস্থানটা চিন্তা করেন, আমরা কোন জায়গায় থাকবো আজকে থেকে 10 বছর পরে। দয়া করে অনুরোধ করে আপনাদের কাছে একটা মেসেজ দিই, আপনার সন্তানের চুল যদি উল্টা পাল্টা থাকে তাহলে আপনি অপরাধী। কখনো আমাদের কাছে কারো কাছে আসবেন না এরা বলতে যে আমার ছেলেটাকে থানায় ধরে নিয়ে গেছে। দয়া করে মাফ করে দিবেন। আমি কোনো রাজনৈতিক ব্যক্তি না, কোনো মেম্বার চেয়ারম্যান না, আমি পুলিশ অফিসার। আমি বাইরে কাজ করে যে জিনিসগুলো আমি আমার মধ্যে পাইছি, আমার মাথায় যে জিনিসগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে বলতেছি। চুল কাটাবেন, ভাত খাওয়াবেন, মাছ খাওয়াবেন, মাংস খাওয়াবেন, 3 বেলা টেবিলে বসে বাসায় ভাত খাবে। আর তার পড়াশোনা রাতের বেলায় 10টা মিনিট সময় দিয়ে যদি আমিও শিক্ষিত হই তাহলে আমি তার রেজাল্টটা নিয়ে একজন শিক্ষিত মানুষের শিক্ষকের কাছে যাই বলবো, ভাই দেন তো আমার বলার রেজাল্টটা ভালো না খারাপ। এতটুকু পারবো না? আপনারা একটু ইউনাইটেড হন, একটু একতাবদ্ধ হন এবং সবাই এটার বিরুদ্ধে একটু দাঁড়ান। এটা থাকবে না, আমরা আছি আপনাদের সাথে ইনশাল্লাহ। কতজন কিশোর গ্যাং মাস্তানি করে আর কতজন মাদক ব্যবসায়ী আমরা দেখব ইনশাল্লাহ, আমরা আছি। আর দ্বিতীয় কথা হলো, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতেই হবে ভালোর পক্ষে, চোর বাটপারের পক্ষে না। সিরাজদৌলাকে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইভ ধরে যখন নিয়ে যাচ্ছিল ভগবান গোলার থেকে, তখন দুই পাশে লক্ষ লক্ষ মানুষ বাংলার পরাজিত নবাবকে দেখতে আসছিল, লক্ষ লক্ষ মানুষ তামসা দেখতে আসছিল। লর্ড ক্লাইভ তার একটা বইয়ের মধ্যে লিখছিল যে যতগুলা বাঙালি তাদের নবাবকে ধরে নেওয়ার তামসা দেখতে আসছিল, সেই লোকগুলা যদি তার পায়ের জুতা খুলে একটা ঢিল দিত আমাদেরকে, আমরা বিনাশ হয়ে যেতাম। আমরা সেনাবাহিনী ছিলাম 500, লোক হয়েছে 2 লক্ষ। ওরা যদি আমাদেরকে পা থেকে স্যান্ডেল খুলে একটা ঢিল দিত তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যত সৈনিক ছিল সব মারা পড়তো স্যান্ডেলের নিচে চাপা পড়ে। অথচ আমরা 2 লক্ষ লোক দাঁড়ায় এখানে আমরা কি করলাম, আমাদের স্বাধীনতাকে জলাঞ্জলি দিয়ে দিলাম। এই 2 লক্ষ লোক কিন্তু আপনারা এই 2 লক্ষ লোক চিন্তা করে দেখেন যে এই 2-4-500 লোকের কাছে আপনারা আপনাদের 200 বছরের গোলামি দিয়ে দিবেন কিনা। ঠিক আছে, চিন্তা করে দেখেন যে 2-4 জন কিশোর গ্যাং, 2-4 জন মাদক ব্যবসায়ীর কাছে আমি আমার জীবনটা, আমার সমাজ, আমার এত সুন্দর পৃথিবী আমরা দিয়ে দিব কিনা তাদের হাতে। 2 লক্ষ লোক 500 লোককে প্রতিরোধ করতে পারলো না। আরেকটা বিষয় বলে যাই, এই যে নবাব অ্যারেস্ট হইল, নবাবকে হত্যা করা হইল, বাংলার মানুষকে কুচুকাটা করা হইল, 200 বছর গোলামি করা হলো, যে কথা বলছে তার জেল হইল, ফাঁসি হইল। তারপর কি করলো, তিতুমির বাঁশের কেল্লা বানাইলো। বাঁশের কেল্লা দিকে কামানের গোলাকে বাঁশের কেল্লা ঠিকে কত মানুষকে ফাঁসি দিল, কত মানুষকে ইংরেজরা মারলো, ধর্ষণ করলো, হত্যা করলো, লুটপাট করলো, আমাদের সয় সম্পত্তি সব নিয়ে গেল। কি জন্য জানেন? 5 থেকে 7 জন লোকের জন্য। 5 থেকে 7 জন লোকের জন্য। একজন মির্জাফর, একজন জগৎ শেখ, একজন ঘসিটি বেগম, একজন রাজবল্লভ, একজন রায়দুল্লভ, এদের জন্য নিয়ে গেল। ঠিক না? উদ্দেশ্য কি ছিল তাদের? মির্জাফর কি হবে, মসনদে বসবে, আর তারা বাকিরা ব্যবসায়ী, পয়সা কামাবে। একজন একটু ক্ষমতা পাবে আর কয়েকজন পয়সা কামাবে। এই জন্য সারা বাংলা, ভারত, বিহার, উড়িষ্যা, বাংলা সব পুরা জমি জামা সয় সম্পদ যা আছে সব দিয়ে দিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। ভাই আমার কয়টা পয়সা দেন আর আমার একটু ক্ষমতায় বসান। মির্জাফর ক্ষমতায় বসছিল, থাকতে পারছে। মির্জাফরের কথা ইংরেজরা শুনবে। মির্জাফরকে প্রথম ডায়লগ কি ছিল জানেন ইংরেজদের? তুমি শুধু চেহারা থাকবা, তোমার কোনো সাইনিং পাওয়ার নাই, কারণ তুমি বাঙালির সাথে বেমেনি করেছো, আর আমরা তো ব্রিটিশ, আমার সাথে তুমি বেমেনি এমনি করবা।
তুমি তোমার দেশের মানুষের সাথে বেমেনি করছো, আমরা তো ব্রিটিশ আছি, আমরা তুমি এমনি বেমেনি করো, তুমি জাতে বেঈমান। ব্রিটিশরা বলছিল যে তুমি যে যুদ্ধ করবা বাংলার নবাবের বিরুদ্ধে, তোমাকে কিছু অতিরিক্ত ফোর্স দিব, কিছু সৈনিক পাঠাবো। তো লর্ড ক্লাইভ বলছে যে সৈনিক পাঠানোর দরকার নাই, বাঙালিদের মধ্যে বেঈমান আছে, ওরাই আমাদের পক্ষে যুদ্ধ করবে। করছে কিনা, ঘটনা সত্য সঠিক কিনা? যদি 5 মিনিট যুদ্ধ চলতো আর 5 থেকে 10 মিনিট যুদ্ধ চলতো, তাহলে সেদিন আমবাগানে সেদিন ওরা পরাজিত হইতো, বাংলাদেশ স্বাধীন থাকতো। মীর মর্দন আর হলো আপনার মোহনলাল, দুইজন এসে নবাবকে বলছিল যে মীর জাফরকে বলেন ওনার যুদ্ধ করার দরকার নাই, আমাদের যে ছোট ছোট 2টা প্লাটুন আছে সেই 2টা প্লাটুন দিয়ে আমরা ইংরেজ সেনাবাহিনীকে পরাজিত করে দিব, খালি বলেন যুদ্ধ যেন আপনি বন্ধ ঘোষণা করেন না। নবাবকে বলছে আপনি কোনোভাবে যুদ্ধ বন্ধ ঘোষণা করবেন না, আমরা যে কয়জন আছি এই কয়জনে মিলেই কিন্তু আমরা ইংরেজ বাহিনীকে আমরা শেষ করে দিব, ইংরেজ বাংলাদেশের সূর্য অস্তমিত হবে না, বাংলাদেশের স্বাধীনতা থাকবে, আপনি যুদ্ধ বন্ধ করেন না। এই ঘোষণার পরে কি করছে, এই ঘোষণা শুনেই আপনার মীর মর্দন মারা গেছে, গোলার আঘাতে তার পা উড়ে গেছে, কিন্তু মোহনলাল একা চলে গেছে আবার যুদ্ধের মধ্যে। যুদ্ধ করতে করতে ইংরেজ বাহিনী তখন পিছু হটতেছে, ইংরেজ বাহিনী পিছু হটতেছে। এর মধ্যে মীর জাফর ওই যে দাঁড়ায় ছিল পুরা বাহিনী নিয়ে, সে দেখতেছে যে আর কিছুক্ষণ যুদ্ধ চললে তো বাঙালিরা জিতে যাবে। তখন কি হয়েছে, লর্ড ক্লাইভ মীর জাফরের বলা খবর পাঠাইছে, এই মীর জাফর তোর কাজটা কি বেটা, তোরা যে পয়সা দিয়ে কিনলাম তোর কাজটা কি? মোহনলালের ঠেকা, 1 ঘন্টা ঠেকা, মোহনলাল 1 ঘন্টা ঠেকা, আমার সেনা মরতেছে, সেনাবাহিনী পিছু উঠতেছে। তখন কি করছে, মীর জাফর নবাবের কাছে দৌড়ে গেছে, গিয়ে বলছে যে নবাব আজকের এই যুদ্ধের ময়দানে সেনাপতিকে? নবাব বলছে আপনি মীর জাফর সেনাপতি? তখন বলছে তাহলে আমি যদি সেনাপতি হই তাহলে আমি বলতেছি যুদ্ধ বন্ধ করেন। তখন নবাব ছোট মানুষ, বয়স কম, সে যুদ্ধ বন্ধ করে দিছে। বন্ধ করে দেওয়ার পরে মীর জাফর খবর পাঠিয়েছে মোহনলালকে, এই তোমার নবাব বলছে তোমার যুদ্ধ বন্ধ করার জন্য। মোহনলাল দেখেন সে যুদ্ধটাও করতে পারতেছে না শান্তি মতে, সে এখান থেকে দৌড়ে আবার আসছে, আইসার মীর জাফর নবাবকে আবার বলতেছে নবাব আপনি মীর জাফরের কথা শুনেন না, ওরা আমার দরকার নাই, আমি যুদ্ধ শেষ করে আসতেছি কিছুক্ষণের মধ্যে। বলছে বীর মর্দন তো মারা গেছে, তুমি পারবা? বলছে আমি শেষ করে আসবো, আমি যুদ্ধ আমি মাঠ ছাড়ি না, আমি মাঠ থেকে আসবো, আমি শেষ করে আসবো যুদ্ধ, আপনি একটু অপেক্ষা করেন। বলছে না তুমি থামো, এই যুদ্ধের প্রধান কমান্ডারকে? তখন মোহনলাল বলছে যে আপনি নবাব, আপনি। তখন নবাব বলছে যে আমি যদি কমান্ডার হই তাহলে আমি বলি তুমি যুদ্ধ বন্ধ করো। এই ভুল সিদ্ধান্তের কারণে আমরা 200 বছর গোলামি করছি। আজকেও আপনাদের সমাজে মীর জাফর, রাজবল্লভ এরা কিন্তু ঘুরতেছে, কিন্তু কেউ কয়টা পয়সার জন্য, কেউ একটু ক্ষমতার লোভে। সাবধান, একদম বয়কট করে দিবেন। চোর, বাটপার, দালাল, কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী সমাজ থেকে বয়কট করে দিবেন। আপনারা কিন্তু সেই 2 লক্ষ লোক যারা পরাজিত নবাবকে অ্যারেস্ট করে নেওয়ার সময় মাঠে উপস্থিত ছিল, আপনারা সেই 2 লক্ষ লোক। কিন্তু আমি বিশ্বাস করি আপনারা মীর জাফর না, জগৎ শেখ না, রাজবল্লভ না, রায়দুল্লভ না, ঘোষেরি বেগম না। চোর চিনবেন, বাটপার চিনবেন, মাদক ব্যবসায়ী চিনবেন, কিশোর গ্যাং চিনবেন, তাদেরকে আমরা ইনশাল্লাহ পরাজিত করে দেব। আমার বক্তব্য একটু দীর্ঘায়িত হয়েছে, আমি কথা বলার সুযোগ পাই না। আজকে আপনারা আমাকে সম্মানিত করছেন, আমি অত্যন্ত সম্মানিত হয়েছি, আপনাদের সম্মানের কথা আমি মনে রাখবো। ভবিষ্যতে যদি আমাকে এখানে ডাকেন আপনারা, আমি আসবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাই। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আজকে কলেজ গেট, বেবি স্ট্যান্ড মালিক শ্রমিক কর্মকর্তাদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে শিমুলতলা ভার্সাস ফরিয়া খেলোয়াড়বৃন্দ, আয়োজক, উদ্বোধক, দর্শক, বিভিন্ন পর্যায়ে মেহমানবৃন্দ, সবচেয়ে
গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আজকে আমাদের কনিষ্ঠ পুলিশ অফিসার নাসির রিফাত সহ উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানের আয়োজকদের আমি আমাদের প্রতিষ্ঠান এবং গ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি।